আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী খুলে দিতে আরো 24 ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসি। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $113.43। দেশে পাম্পগুলোতে পরিবহনের দীর্ঘ অপেক্ষা, জামালপুরে বিক্ষোভ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, নতুন ধরনের সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরো 3 শিশুর মৃত্যু। প্রকোপ রুখতে দ্বিতীয় দিনের মতো 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় অন্তত 34 জনের প্রাণ গেছে, এর মধ্যে কমপক্ষে 6 জন শিশু। শুধুমাত্র রাজধানী তেহরানেই 23 জনের প্রাণ গেছে। কুম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় 5 জন নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণাঞ্চলের বন্দর ই লেনগে শহরে 6 জনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলে হামলায় এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার নিহত হয়েছেন। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতো আক্রান্ত আহবাজ শহীদ সুলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরের আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। নিখোঁজ 4 জন, আহত বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধার কাজ চলছে এবং উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্ল্যান্ট, পানি শোধনাগার। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে হামলার শিকার হয়েছে ইসরায়েলের একটি জাহাজ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরো 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান, আবারও এই হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম 2.2% বেড়েছে, যা প্রায় $2.5। এর ফলে ব্র্যান্ড ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $111.43। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $3। এই তেল ব্যারেল প্রতি $114.57 লেনদেন হচ্ছে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 2-3 লিটার তেল নিতে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অক্টেন নেই, এই সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো, এখানেও রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পেই গাড়ির জন্য 2000, মোটরসাইকেলের জন্য 300 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আর আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক পাম্পে তো এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় 500 দেয়, কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন 500-600 টাকার এরকম লাগে। 500 টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, তো সেক্ষেত্রে ফুল নিলে 3-4 দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না, আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুলতা এমন আছে, ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না, অনেকে 200 টাকা, মানে তারাও লাইনে গাড়ায়। বলা হয়েছে যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া তেল দেওয়া নিষেধ এবং জার্কিন এবং বোতলে তেল দেওয়া একেবারেই নিষেধ। কিন্তু এই নির্দেশনা কিন্তু পাম্পের যে কর্মচারী রয়েছে তারা বাস্তবায়ন করতে পারছেন না। দীর্ঘ লাইন ধরে 1 থেকে 2 কিলোমিটার লাইন আমরা দেখছি এবং তীব্র রোদ উপেক্ষা করে মানুষ কিন্তু একেবারে উত্তেজিত হয়ে পড়ছে। প্রতি মুহূর্তেই পাম্প কর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে। অপরদিকে আমরা কৃষকদের
কৃষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তেলের অভাবে কিন্তু তারা আসলে জমিতে সেচ দিতে পারছেন না। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ ভারতের সাথে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। আর এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত, তবে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আর এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় তারা ভারতের সৌজন্য সফরও করবেন। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব, আর আমি কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন, ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা। ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এফবিসিসিআই এর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় তারা ডলার সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার তাগিদ দেন। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে হবে। সংকটময় পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ী নেতারা ক্ষতিগ্রস্ত শিল্পে সহজ শর্তে ঋণ ও পুনর্তফসিল সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন। প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগী বাড়ছে ঢাকার হাসপাতালে। এর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে দেশের নানা প্রান্ত থেকে রোগীদের ঢাকা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে পাঠানো হচ্ছে। শনি সকালে হাসপাতাল থেকে জানা যায়, গেল 24 ঘন্টায় আরো 52 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা 257 জন। এদের মধ্যে 44 জন শিশু আইসিইউতে আছে। অভিভাবকরা বলছেন, তীব্র জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে প্রাথমিকভাবে তারা এলাকাতেই চিকিৎসা দিয়েছেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানান, 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 2 জন, বেসরকারি সিডিএম হাসপাতালে 1 শিশু মারা গেছে। এ নিয়ে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 48 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। নতুন সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা চলছে সচিবালয়ে। এজেন্ডায় 17টি প্রকল্প, আর বাস্তবায়নে খরচ হতে পারে 11,500 কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প 9টি।